গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং। আজকে আমি আর পাপ্পা ব্লগ নিয়ে চলে এসেছি, যেমন বলেছিলাম আগের দিনকে ব্লগ নিয়ে আসবো, সেরকম ব্লগ নিয়ে এসে গেছি। আমরা তো একদম ঝাকাস বিন্দাস আছি। এইবার ঝাকাস বিন্দাস কিরকম আছি সেটা পাপ্পা বলবে। বলো। মানে কোন দিক দিয়ে শুরু করব বুঝতে পারছি না। ভগবান মানে কতভাবে মারবে আমাকে সেটাও জানি না। হয়তো বা আগের জীবনে খুব পাপ করেছিলাম, সেই জন্য এইসব দেখতে হচ্ছে। আমার গুণধর পুত্র বারবার বলেছি রাস্তায় এখন তাড়াহুড়ো করবি না। মাঝখানে স্কুটি নিয়ে খুব বেরোচ্ছিল, যেখানেই যাচ্ছে, পোস্ট অফিস যাবো স্কুটি নিয়ে চলে যাচ্ছে, কিছু বলতেও পারছি না। আমি এমনিতে চালাই তো না, আমার সঙ্গে চালায়, কিন্তু আমাকে নিয়েও দুবার দেখলাম ডিস্টার্ব হয়ে গেল। আমি ওকে মানা করলাম, আমার হাতে শত প্রবলেম থাকতেও আমি মানে স্কুটি চালিয়েছি এবং একদিনে প্রচুর কিলোমিটার চলেছে, প্রায় 80-90 কিলোমিটার একদিনে চালিয়েছি আমি আর ও। সারাদিন টোটো করে ঘুরেছি কাজের পারপাসে। না, অনেক এর রকম আগে পাপ্পাই মানে বরাবর চালাতো, কিন্তু এখন হ্যাঁ, এখন যেহেতু আমি সাইজে একটু হিউজ, পাপ্পা একটু না, হিউজ এমন কিছু মানে হিউজ না। ওটা বেসিক্যালি কি হয় যে টানতে গেলে পাপ্পা মানে যদি আমাকে নিয়ে চালায় পাপ্পার কষ্ট হয়, বুঝতে পারি। হাতের এমনিতে একটা শোল্ডার ডিসলোকেশনের সমস্যা আছে, তো সেটা নিয়ে অসুবিধা হয় পাপ্পার, বুঝতে পারি আমি। তো বাবু কালকে পড়তে গিয়েছিল, পড়তে গিয়ে আমি ছিলাম আরামবাগ, আমি ফিরছিলাম। আমি ফিরতে ফিরতে দেখলাম বাবুর ফোন এসছে। আমি হয়তো ভাবছি যে কিছু রাত্রে খাবারের কথা, দেখলাম কাঁদো কাঁদো গলায় ফোন করে আমাকে জানাচ্ছে, পাপ্পা আমি পড়ে গেছে, আমার কোমরে খুব জোর লেগেছে। কিন্তু ওর ফোনটা এতই ডিস্টার্বিং যে পুরো কথাটা শুনতেই পেলাম না, যে কি কোথায় পড়েছে, কিভাবে পড়েছে, কি হয়েছে। আমি কোনোভাবে মানে কিভাবে যে আমি গাড়ি নিয়ে কালকে বাড়ি ঢুকেছি আমি নিজেই জানি। এসে দেখলাম বাবু উল্টো হয়ে পড়ে আছে, বরফ লাগাচ্ছে। আমার কাকা ওপর থেকে এসে ওকে ভলিনি ফলিনি সমস্ত দিয়ে গেছে, ওষুধ কিনে দিয়ে গেছে। তো আমি বললো কোনো ব্যাপার না পাপা, আমি কাল সকাল পর্যন্ত ঠিক হয়ে যাব। মনে মনে তো ভাবছি যে কীভাবে পড়লি না, ট্রেন বেরিয়ে যাচ্ছে, আমি ট্রেনটা ঢুকছে, আমি ভাবলাম ট্রেনটা ধরবো, মেট্রো রেলের সিঁড়ি থেকে পড়লো এবং এই যে গিয়ে ওর কোমরটায় লাগলো। মানে সিঁড়ি থেকে পড়েছি, মানে আমি এমন অবস্থাটা হয়েছে, তখন মেট্রোটা এসে গেছে সবে। তো আমি হাসি মুখে কথা বলছি, মানে ভাববেন না যে আমার খুবই মানে ঠিক আছে, আজকে একদম মানে একটা লালা ওয়ার্ল্ডে আছি, কিন্তু না, অবস্থা খুবই খারাপ। আহ, পড়েছি, মানে সিঁড়ি দিয়ে পড়তে 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 সিঁড়ির যে এজগুলো হয়, যেহেতু আমাদের কলকাতার মেট্রোগুলোর সিঁড়ি খুব পুরনো, যবে থেকে তৈরি হয়েছে, তো পাথরের সিঁড়ি, তো সেই পাথরের সিঁড়ির এজে ডাইরেক্ট গিয়ে কোমরটা লেগেছে। এইবার বলো। এইবার রাত্রে আমারও মাঝখানে অনেক কাল আগে, তখন আমার সদ্য সদ্য মানে আমি কস্তুরীর সঙ্গে বন্ধন হয় আমার, যখন মানে বিয়ের পরে আমারও হেভি সিটিংয়ের জন্য আমি দিল্লিতে হসপিটালাইজড হই। তো তখন কি ডাক্তার আমাকে কিছু ওষুধ দিয়েছিল, সেগুলো এখনো আমি মানে খাই, মানে দরকার পড়লে খাই। তো আমি সেই ওষুধ ওকে দিলাম, আমি দেখলাম যে এতে কি কাজ করে, মানে ব্যথাটা কমে কি কমে না করে। রাত্রিবেলা তো কালকে এমনই কন্ডিশন ছিল ওর, মানে ওই খেলাটা টুকু দেখেছি। দেখার পর জেনারেলি আমরা সিনেমা দেখে তারপরে শুই, যেটা ওয়েব সিরিজ যা দেখে অ্যাজ ইউজুয়াল কস্তুরী থাকতেও যা হতো সেটাই আমরা এখনো কন্টিনিউ করি। এখন বাপ ছেলে দুজনে মিলে করি। কিন্তু মানে মনটা না বিচলিত হয়েছে। সকালবেলা 5টার সময় উঠেছি, 6টার সময় ওকে ডেকে তুলেছি,
উঠতে গিয়ে দেখলাম বাবা গো মা গো করলাম। আমি বললাম, ও যেহেতু গদিতে শুতো, আমি ওকে মানা করেছিলাম যে বাবু গদিতে শুস না, আমি তোকে নিচে শক্ত জায়গায় বিছানা করে দিচ্ছি, তুই আমার সঙ্গে শো। আমি যেহেতু আমার কোমরে প্রবলেম আছে, আমি সেই জন্য গদিতে শুতে পারি। তো যাই হোক, আমার বিছানায় শুলো। ওকে বলে গেলাম যে আমার আরামবাগ যাওয়ার ছিল, তো আমি ওকে বলে গেলাম যে খাবার করা আছে, তুই খেয়ে নিবি, যা করবি সেটা আমাকে জানাবি, ফোন টাইম টু টাইম ফোন করতে। আমি 9টার মধ্যে আরামবাগ ঢুকে গেছি, ঢুকে ওকে ফোন করেছি, বললো না আমি ঘুমোচ্ছি। তারপরে আবার 10টায় ফোন করেছি, তখনও বলছে না আমি ঘুমোচ্ছি, আমি উঠতে পারিনি। তখন বুঝলাম যে ব্যাপারটা সিরিয়াস। আমি আর দেরি করিনি, আমি সঙ্গে সঙ্গে ওখান থেকে বেরিয়েছি 10টা বোধহয় 10-এ। 12টা 10-এর মধ্যে আমি কলকাতায় ঢুকে বাড়িতে ওকে বলেই রেখেছিলাম যে রেডি হয়ে থাকবি, সোজা ওকে নিয়ে চলে গেলাম এমআর বাঙ্গুর। বাঙ্গুরে অলরেডি আমার বলে রাখা ছিল, আরামবাগ থেকেই বলে দেওয়া হয়েছিল। তো একদম সোজা ডাক্তারের কাছে নিয়ে গেলাম। নিয়ে যেতে ডাক্তারবাবু বললেন যে এক্স রে করিয়ে আনো। এক্স রে করানো হলো। এক্স রেতে 4-5 জনের পরে ছিল, ওইখানটা একটু টাইম লেগেছে। তারপর বলল যে নিচের তো হাড় সরেছে, এদিক ওদিক হয়েছে, এখন প্রথম রেমেডিজ হচ্ছে যে বেল্ট। এখনো কোমরে এরকম দেখুন, এই বেল্ট পরে আছি আমি। বেল্ট লাগাতে হবে, আর একটা এমআরআই করে আমরা দেখতে চাই কি পজিশন আছে। ঠিক আছে, এমআরআই করতে হবে। তো এমআরআই রুমে গেলাম, তো ওখানে তো পুরো ম্যাগনেটিক ফিল্ড থাকে, সেই জন্য সমস্ত মানি ব্যাগ, তারপরে পকেটে যা যা ছিল পয়সা সেগুলো সমস্ত গাড়িতে রেখে এলাম। রেখে আসার পর ওর সঙ্গে আমিও এমআরআই রুমে ঢুকলাম। আমাকে কানে একটা হেডফোন জাতীয় দিল, কেন এমআরআই যারা করিয়েছেন তারা জানেন যে বিভিন্ন রকমের সাউন্ড হয়। আমি নিজে এমআরআই করিয়েছিলাম, মানে আমি ভাবছিলাম কোন গ্রহে চলে গেছি, মানে এক রকম ক্যাঁ ক্যাঁ চি চি টো, বিভিন্ন রকম মানে আওয়াজ, সেই মানে সাংঘাতিক। আমি জিজ্ঞেস করলাম এটা কেন দিলেন? বললো এমনি আপনার কানে প্রচন্ড আওয়াজ আসবে, এটাকে কিছুটা কভার আপ করবে। আচ্ছা। তো যাই হোক, এমআরআই করলাম। এমআরআই করে বাবু নামতে গিয়ে একটু লাগলো, তখনও বেল্ট কেনা হয়নি। তখন আমি চিৎকার করছি, মানে নামার সময় এত কষ্ট হচ্ছে। ওকে এমআরআই রুম থেকে বার করে আমাকে বললো আপনি যাবেন না, ওকে যেতে দিন। আমাকে ডাকলো ভেতরে, যেখান থেকে বসে অপারেট করে, মনিটরিং করে। হ্যাঁ, অপারেট করে বা মনিটরিং করে। আমাকে ডেকে বলল ওর কিডনিতে সিস্টে ভর্তি। আমি বললাম হ্যাঁ, এটা তো হবার ছিল, কেননা যেদিনকে কস্তুরীকে আমি আরামবাগ শিফট করি সেদিনকেই বাবু ওখানে ছিল, আমি কলকাতায় ফিরত আসি। তো ও তো ডক্টরস রুমে ছিল, ওখানে ডক্টরসদের কোয়ার্টার আছে, সেখানে যে ডাক্তারবাবুর সঙ্গে ছিলেন তিনি আগেই ওকে প্রথমেই বলেছিল যে বাবা তুই কিন্তু তোর ট্রিটমেন্টটা আগে করাবি, তোর সিস্ট আছে কিনা তোর থাকার 100% চান্স আছে, কেননা তুই তোর মায়ের জিন পেয়েছিস। তো ও বারবার বলছিল যে আমি যাব করব, কিন্তু ওই করব উঠব যাব, ওই ইন্টারসিটিটা যাওয়া হচ্ছিলই না কিছুতে। তো আজকে যখন দেখলাম, সঙ্গে সঙ্গে আমি স্যারকে জানালাম যে স্যার আপনি যেটা সাসপেক্ট করেছিলেন সেটাই হয়েছে। স্যার বললেন যে ঠিক আছে, সোমবার দিন এসো, তারপর ট্রিটমেন্ট চালু হবে। মানে ধাক্কা যে কত রকম ভাবে মানুষ খায় সেটা আমি আমার তরফ থেকে আমি পাচ্ছি,
জানছি, কি বলবো, কিছু বলার আমার আর জায়গা নেই। এই ব্যাপারটা এখানে এরকমই দাঁড়ালো যে পাপ্পাকে তো পাপ্পার কাজ করতেই হবে, আর আমি সর্ট অফ এখন বেড রিডেন। কতদিন থাকবো সেটা এবার আমার উপরেই ইয়ে হয়ে আছে যে আমি কতদিন নিজে বেড রিডেন থাকবো। আমার তো মনে হয় কালকের মধ্যেই আমি উঠে আরামসে অ্যাজ ইউজুয়াল লাইফ লিড করব, কিন্তু নট সো ইজি। ইট ইজ নট সো ইজি, বাট হ্যাঁ মানে বাড়িতে পুরো একাই থাকতে হবে এখন, তো কেউ মানে দেখার মতনও কেউ ইয়ে নেই। না, একা থাকতে হবে এই কথাটা বলাটা মানে পাপ্পা আছে, পাপ্পা এসে সব মানে আমার মানে কাল থেকে আমারও মানে অনেকগুলো কাজ করার ছিল পেন্ডিং বাড়িতে। একসময় তোর মাও একাই ছিল, আমার মাও একাই ছিল। তুই যখন পড়তে যেতিস, আমি যখন কাজে বেরিয়ে যেতাম, তখন তোর মা একা থাকতো, কিন্তু আমি তোর মায়ের সঙ্গে কন্টিনিউয়াস কমিউনিকেশনে থাকতাম, যে কি করছে, আমার সঙ্গে গল্প করতো, আমার সঙ্গে ঝগড়াও করতো ফোনের মধ্যে, আবার গল্পও করতো, আবার বিজনেসের কাজও করতো। ওটাই ছিল আমাদের রুটিন, ওটাই আমাদের, ঝগড়া না হলে আমাদের পেটের ভাত হজম হতো না, ঝগড়াটা হবেই, ওটা হচ্ছে রুটিনের একটা অংশ। বাবু বেশ কয়েকটা পরপর ব্লগ দিল, তাতে অনেকেই জিজ্ঞেস করেছেন যে দিদা কোথায়। এটা একটা বড় কোশ্চেন, বিগ কোশ্চেন, দিদা কোথায়। দেখুন, উনিও তো কিছুদিন আগে মানে আমার শ্বশুরমশাই গত হয়েছেন, মাম্মি তখন ব্লগ বানিয়েছিল, এবং উনি একটা হার্টের প্রবলেম নিয়ে আছেন। আমি একদিকে, বাবু একদিকে, ওনাকে কে দেখবে? ওনাকে দেখার জন্য তো কাউকে চাই। তো আমার ছোট শালির কাছে আছে ব্যাঙ্গালোরে। এখানে আমাদের এখানে সারাদিন সেই একই বাবুর কথা মতন, আমি তো সারাদিন বাড়িতে একা। তার মানে উনি যদি আমাদের কাছে থাকেন, আমি একদিকে, বাবু কলেজ চলে যাচ্ছে, তাহলে উনিও একা। সারাদিন তো একটা কারু দরকার, যে কারুর সঙ্গে কথা বলবো, কিছু বলবো। আজকে নয়, ও দুদিন বাড়িতে আছে, কলেজ এখন বন্ধ আছে ভোটের কারণে, কিন্তু যন্ত্রণা হচ্ছে, কিন্তু দুদিন বাদে কলেজ খুলবে, পড়াশোনা ফুল ফ্রেজে আরম্ভ হবে। তো আমি আমার কাজ নিয়ে থাকবো, বিকেলে আমরা আমাদের বিজনেসের কাজ করছি, তখন আমরা বাড়িতে একসঙ্গে আছি। বাকি সব রুটিন এক এক করে চলে যাচ্ছে, কিন্তু কস্তুরীর চলে যাওয়াটা আমার কাছে স্পেশালি মানে আমি ঠিক মেনে নিতে পারছি না। এত তাড়াতাড়ি ও আমাকে ধোঁকা দেবে আমি বুঝতে পারি। আমাকে বলতো, প্রায় বলতো, হ্যাঁ তুমি কানে গুঁজে বসে থাকো, যেদিনকে থাকবো না সেদিনকে বুঝবে। সত্যি বুঝতে পারছি যে আমার মানে বলার ভাষা আর নেই, আমার কাছে আমার বলার ভাষা আর নেই। অনেক লড়াই করেছি না, আজকে যেমন হয়েছে, আজকে সকালবেলা আরো বেশি রিয়েলাইজ করলাম, যখন কোমরে যেমন এখন আমি একটা বেল্টের সাপোর্টে আছি, মানে আমার পুরো কোমরটা একটা বেল্ট একটা সাপোর্ট করে রেখেছি। যখন সকালবেলা ঘুম থেকে উঠছি, আমার তখন রিয়েলাইজেশন হচ্ছে যে মাম্মি থাকলে কিছু হোক, একটা চাউমিন অন্তত বানিয়ে দিত, যে বাবু মানে আমি তো কিছু বেশি কিছু করতে পারছি না, তোর জন্য একটু চাউমিন বানিয়ে দিলাম, চাউমিনটা খা, বা একটু ম্যাগি বানিয়ে দিলাম, ম্যাগিটা খা। সকালবেলা আজকে নিজে উঠে খাবার নেবার মতন ক্ষমতা ছিল না, মানে আমি মানে মাটিতে শুয়েছিলাম সকালবেলা, পাপ্পা যখন শুয়ে দিয়ে গেছিল, যখন উঠছি, যেহেতু আমার কোমরে হার্ট ডিসলোকেট হয়েছে, সেই হার্ট ডিসলোকেশনের কারণে আমি চিৎকার করছি, মানে বাড়ি মানে উঠবার সময় মানে যখন উঠছি, যখন আমি এই পজিশনে উঠছি, উঠে যখন কোমরটা সোজা করছি, তখন চিৎকার করছি আমি। এখন যেমন একটা বেল্টের সাহায্যে আমি কোমরটা ঠিক আছে, স্ট্রেট আছে, কিন্তু আমি যদি এক্ষুনি বেল্টটা খুলে দিই আমার, তো আমি এখনো মানে উঠতে গেলে আমার মানে চিৎকার চেঁচামেচি করতে হবে আমাকে এখন। তো
ওই অবস্থা আমার মাম্মির কথাই মনে পড়ছিল যে হ্যাঁ মাম্মি থাকলে আজকে হয়তো হয়তো মাম্মি হয়তো আমাকে বলতো যে বাবু বেশি পাকামিটা না করলেই হতো না, তুই এত এত দৌড়দৌড়ি কেন করলি বা এত এ করলি কেন। সেটা ঝাড় আমার কাছ থেকে সেটা খেয়েছে। খেয়েছি পাপ্পার কাছ থেকে, কিন্তু মানে মাম্মির কাছে আরো অন্য লেভেলের ঝাড় খেতাম আমি, যে তোর বেশ হয়েছে এই নিয়ে পড়ে থাক। তো কিন্তু সে তো মাই ছিল, মা মাই তো ছিল, মাই মানে হয়। প্রথম মানে আর সেই বলেছিল না মাম্মি তো মার্চ মাসের শুরুতে যখন মানে আমি পড়ে গেছিলাম রাস্তায়, আমার পা কেটে গেছিল, সেদিনকে মাম্মি আমাকে বাড়িতে আসার পর, পরীক্ষা দিয়ে এসেছিলাম আমি তখন, বাড়িতে আসার পর প্রচুর বকেছিল, বলছে এই নিয়ে পড়ে থাক, তোকে আজকে আমি ওষুধও দেবো না, কিচ্ছু দেবো না, এর ওপরে মারবো আমি তোকে। আমি বলছি এর ওপরে কি মারবে। তারপরে সেই রাত্রিবেলা সেদিনকে মাম্মি আমাকে ওষুধ দিল, ভলিনি লাগিয়ে দিল। আজকে সেটাই মানে আমি ভাবছি যে যে মানুষটা 1 থেকে 2 মাস আগে যখনই আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন যে মানুষটা কিওর করে দিয়েছিল, সে মানুষটা আজকে আর নেই। মানে আজকে লিটারালি একটা জিনিস মানে এটাই ভাবছি যে যে দেখুন পাপ্পাকে পাপ্পার কাজে বেরোতেই হবে, সেখানে আমিও বাধা দিতে পারি না, বা পাপ্পাও, আমি সবসময় বলে এসেছি যে পাপ্পা কাজটা কাজের মতন কন্টিনিউ রাখবে, আমিও নিজের দিক থেকেও কাজটা কাজের মতন কন্টিনিউ রাখি। কিন্তু এই যে আজকে একা আছি পুরো, এখন ভাবি যে রান্নাটাও এই অবস্থায় আমাকেই করতে হবে, পাপ্পা করে দিয়ে যাচ্ছে, খাবারটা তো আমাকে নিজেকেই নিতে হবে, এই খাবারটাও নিজেকেই নিতে হবে, নিজের ওষুধ নিজেকেই খেতে হবে, নিজের কাজ নিজেকেই করতে হবে, সব কিছুই নিজেকেই করতে হবে, এই নিয়েই চলতে হবে আমাদেরকে। আজকে যেমন পাপ্পার যখন শোল্ডার ডিসলোকেট হয়ে গেছে, তখন যখন প্রথম প্রথম মানে পাপ্পার শোল্ডার ডিসলোকেট হতো, যখন মাম্মি ছিল, মাম্মি যথেষ্ট যত্ন নিত পাপ্পার, যে শুভময় এটা করো, শুভময় ওটা করো। আজকে যত্ন নেবার মতন আমি আছি, পাপ্পার যথেষ্ট কেয়ার করি, কিন্তু কিছু হদ তাক মনে হয় যে মাম্মির মতন সেই কেয়ারটা করতে পারি না। মানে না, ও করে, আমার জন্যও করে, আমাকেও ওর জন্য করতে হয়, একে অপরকে তো দেখতেই একে হবে। অপরকে দেখতেই হবে, আর কি বলবো। এটাই দুনিয়া, এটাই ইয়ে। এবার এই আমার ফার্দার ট্রিটমেন্ট শুরু হবে কিডনিতে সিস্টের, কেননা সিস্টের লেভেলটা আমি দেখলাম বেশ অনেকটাই বড় বড় সিস্ট হয়েছে আমার। তখন আমিও ঢুকেছিলাম ওই রুমটাতে, পাপ্পা, আমি বললাম যে পাপ্পা এরকম ঢুকে গেল কেন রুমটার মধ্যে, আমি দেখি কি কি হচ্ছে, এমন দেখি, দেখে গিয়ে দেখি যে কিডনিতে এত বড় বড় সিস্ট হয়েছে। তো সেম মাম্মির মানে জেনেটিক্যালি মাম্মির যা জিন আমারও তাই জিন পেয়ে গেছি, আর কি বলবো। তো আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করব, আজকে এই নিউজটা দেওয়ার ছিল। আমি আবার নতুন ব্লগ নিয়ে আসবো, পাপ্পাও নতুন ব্লগ নিয়ে আসবে, জানাতে তো থাকবোই আমরা আপনাদের কি হচ্ছে, মেডিকেল আপডেট দিতেই থাকবো। তো চলুন দেখা হবে নতুন ব্লগে, আর আপনারা প্রার্থনা করবেন আর আশীর্বাদ করবেন আমাদেরকে, যেন সব কাজটা আমরা ঠিকভাবে করতে পারি। তো দেখা হচ্ছে নতুন ব্লগে, চলো নমস্কার। পাপ্পা ভিডিওটা